বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 15ই আগস্ট বাঙালি জাতির জীবনের সবথেকে কলঙ্কময় দিন। এই 15 আগস্ট জাতীয় শোক দিবস, এই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান। আমি আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট এই দিন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। মানুষ একটা শোক সইতে পারে না, আর আমি আর রেহানা হঠাৎ করে বিদেশে বসে একদিন জানতে পারলাম আমাদের কেউ নেই। ওই একই দিনে আমি আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাকে হারিয়েছি। আমার ছোট ছোট ভাইয়েরা, আমি তো সবার বড়, আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আর ছোট্ট রাসেল 10 বছরের। ঘাতকের নির্মম বুলেট আঘাতে তাদের হারিয়েছি। মাত্র 1 মাস আগে কামাল জামালের বিয়ে হয়েছিল। নবপরিণীত বধূ সুলতান আর রুচি, তাদেরকেও ঘাতকের দল রেহাই দেয়নি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, যিনি পঙ্গু ছিলেন, তাকে হত্যা করেছে। কর্নেল জামিল, আমার বাবার সামরিক সচিব, ছুটে এসেছিলেন তাকে বাঁচাতে, তাকেও ঘাতকের দল রেহাই দেয়নি। বত্রিশ নম্বরে কর্মরত পুলিশ অফিসার, তাদেরকেও হত্যা করেছিল। একই দিনে একই সাথে 3টি বাড়িতে তারা আক্রমণ করে। শেখ ফজলুল হক মনির ভাই ছেলে, চার 5 বছরের পরশ 2 ছেলে ওই মা বাবার লাশের কাছে যে বাবা ওঠো, মা ওঠো চিৎকার করে কাঁদতে থাকে। আমার ফুপু চোখের সামনে নিজের ছেলে বউয়ের লাশ পড়ে থাকতে থাকে, ওই 2টি শিশুকে বুকে টেনে নেয়। এতটুকু আশ্রয় পাওয়া তখন কঠিন ছিল, কিন্তু ঘাতকের দল তাদের খুঁজে বেড়াচ্ছিল। ওই একই দিনে মিন্টু রোডে আমার সেজ ফুপা স্যার আব্দুর রব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন, তার বাড়িতে আক্রমণ করে। সেইগুলির আঘাতে আমার ফুপা আব্দুর রব সানিয়াবাদ, তিনি তার 13 বছরের মেয়ে বেবি, তার ছেলে খোকন, চার বছরের শিশু নাতি সুকান্ত, আমাদের আবুল হাসান আব্দুরার ছেলে, তাকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করে। আবুল হাসান আব্দুর স্ত্রী, সেও গুলির আঘাতে পঙ্গু হয়ে যায়।
এবং ওই বাড়িতে আরো কাজের লোকজন তাদেরকে হত্যা করে। রমনা থানার ওসি সাহস করে ওই বাড়িতে গিয়েছিল। যখন ঘাতকের দল গোলাগুলি করে চলে যায় তখন সেই থানার ওসি ওখানে যায়। তখন গুলি খাওয়া অবস্থায় সকলেই পড়ে আছে। সে একে একে সবাইকে তুলে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছে দেয়। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা এবং ছাত্ররা তারাই এগিয়ে আসে। সব ভয় ভীতির ঊর্ধ্বে উঠে তারা চিকিৎসা করার চেষ্টা করে এবং তাদের চিকিৎসার কারণে আমার ফুপু বেঁচে। তিনি খুলনায় ছিলেন। তিনি অন্তঃসত্ত্বা এবং ছোট ছোট বাচ্চা নিয়ে। এই ঘটনা শোনার পর তার মানসিক অবস্থা কি হয়, এবং যখন জানতে পারে যে আব্বা লাশ নিয়ে যাচ্ছে টুঙ্গিপাড়া, তিনি লঞ্চে করে রওনা হন ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে। লঞ্চে করে যখন পৌঁছায় টুঙ্গিপাড়া ঘাটে, তাকে বাড়িতে নামতে দেওয়া হয়নি। ওই ঘাট থেকে লঞ্চ ফিরিয়ে দেয়, টুঙ্গিপাড়া বাড়ি সিল করে দেয়। তিনি যখন ফিরে আসেন খুলনায়, ফিরে আসার পর খুলনায় তার বাসা ছিল, নিজের বাসায় ঢুকতে পারে নাই। সেই বাড়িও তখন সিল করা, সে বাড়িতে ঢুকতে দেয়নি। তিনি তার বাবার হেরাজ মার্কেট সেখানে যে আশ্রয় নেন, সেখানে বেশি দিন থাকতে পারেনি। কত অসহায় অবস্থা এদেরকে চলতে হয়েছে। একবার চাই না কেউ এই খবর নিয়েছে কিনা, নেবার চেষ্টা করেনি। ওই ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায়ের মতো, নিজেদের ঘর বাড়ি থাকা সত্ত্বেও ঘাতকের দল সেখানেও তাদের থাকতে দেয়নি। এরপর পাবনায় সেই দাদার ভিটা, সেখানে যে আশ্রয় নিতে হয় তাকে। শুধু হত্যা যে করেছে তা নয়, হত্যাকাণ্ডের পর পরিবারের উপর যে জুলুম অত্যাচার তারা করেছে। ওই পরশ তাপসকে নিয়ে আমার ফুপু বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে আশ্রয়ের জন্য। দূর সম্পর্কে আত্মীয় অনেক আশ্রয় দিয়েছে। তারপরে যখন টিকতে পারেনি, তারপর ওদেরকে নিয়ে কলকাতায় চলে যান। ইন্দিরা গান্ধী আশ্রয় দিয়েছিল। 15ই আগস্টে একই সাথে 3টি বাড়িতে যে ঘটনা, কারবালার ঘটনাকেও হার মানায়। শুধুমাত্র কারবালার ঘটনার সাথেই তুলনা করা যায়। আমরা 2 বোন বিদেশে ছিলাম, হঠাৎ এই খবর পাই। বিশ্বাস করতে পারিনি প্রথম। কারণ এই ঘাতকের দল, তাদেরকে বিচার করা হবে না বলে তার একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে দেওয়া হয়। মামলা করা যাবে না, থানায় ডায়েরি করা যাবে না। ওই ইন্ডেমনিটির বলে সেই ঘাতকের দল তারা বহাল তবিয়তে থাকে। 75 ওই হত্যাকাণ্ডের পর বারবার ক্ষমতা বদলের পালা শুরু হয়। খনি মোস্তাক যে গাদ্দারি করেছিল, এই হত্যাকাণ্ডে জড়িত। জিয়াউর রহমান আর এক খনি, সেও এর সঙ্গে জড়িত ছিল। কারণ খুদনি মোস্তাক কিছুদিনের জন্য রাষ্ট্রপতি হয়, এরপর মোস্তাককে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। সেনা আইন, সেনা রুলস ভঙ্গ করে, সংবিধান ভঙ্গ করে, নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় আসে। এই খুনিদেরকে সে পুরস্কৃত করে, বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, তাদেরকে কাউকে অ্যাম্বাসেডর বানায়, কাউকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। কি অদ্ভুত দেশে বাস করি। আমার কাছে যখন কেউ কোনো হত্যার বিচার চাইতে আসেন, আমার তো সেই কথা মনে হয় যে এই খুনিরা যারা এতগুলি মানুষকে হত্যা করলো,
এবং এখানেই শেষ হয়নি। 3রা নভেম্বর তারা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে পর্যন্ত হত্যা করলো, যারা বঙ্গবন্ধুর নির্দেশে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে মহান পরিচালনা করে এই বাংলাদেশকে শত্রুমুক্ত করে, তাদেরকেও হত্যা করেছিল জিয়াউর রহমান। এবং এই হত্যাকাণ্ডের পর থেকে যে ক্ষমতা হত্যা, খুব সহজতে রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতা বদলে পালা শুরু। যখন কেউ বিচার চান তখন আমার এই কথাই বারবার মনে হয় যে কেউ কি আমাদের কথা একবারও ভাবে না যে আমরা তো বিচার চাইতেও পারতাম না, একটা মামলা করব সেই সুযোগও ছিল না, আমাকে দেশের মাটিতেও ফিরতে পারিনি। 6টি বছর বিদেশে ছিলাম। এরপর আওয়ামী লীগ যখন আমাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে তখন অনেক বাধা ছিল, কিন্তু তখন একটা সাহস ছিল যে একবার যদি মাটিতে নামতে পারি নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আছে। ঠিক সেভাবেই ফিরে এসেছিলাম 81 সালে। আমিও মানুষ। যখন আমি ঢাকার মাটি ছেড়ে যাই সবাই তো ছিল, রেখে গেলাম কামাল, জামাল, তাদের নবমীতে স্ত্রী রাসেল, সবাই এয়ারপোর্টে গিয়েছিল। হারানো বাবা, হারানো মা, হারানো ভাইদেরকে। আমার একটাই প্রতিজ্ঞা যে এই বাংলা মাটিতে যে অন্যায় অবিচার হয়েছে তা দূর করা। এই বাংলার মানুষ যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে আমার বাবা চিরদিন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, সেই দুঃখী মানুষের দুঃখ দুর্দশা দূর করা। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশকে, আমার বাবার স্বপ্নের যে বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করা, সেই তার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা অর্জন করা, বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা, বাংলার প্রতিটি মানুষের মুখে অন্ন জোগানো, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা। আর সেই প্রতিজ্ঞা নিয়েই বাংলার মাটিতে ফিরে আসি। ওই শোক, ব্যথা বুকে পাথর চাপা দিয়ে 4 বেশি ঘুরে বেড়াই সারা বাংলাদেশে, মানুষের দুঃখ দুর্দশা নিজে স্বচক্ষে দেখেছি। আর কিভাবে তা দূর করা যায় সেই চিন্তা করেছি, পরিকল্পনা নিয়েছি। 21টা বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি। এই 21টা বছর বাংলাদেশের মানুষ ছিল বঞ্চিত। কি দুর্ভাগ্য একটা দেশের, যে দেশে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, যারা ঘাতকের দল, যারা এই দেশের মানুষের গণহত্যা করে হত্যা করেছে, মেয়েদের রেপ করেছে, লুটপাট করেছে, খুন করেছে, ছোট্ট শিশু, সেই শিশুকে তার মাথার খুলির ভিতরে পাকিস্তানি পতাকা তুলে দিয়ে তাকে হত্যা করে পেরেক দিয়ে দেয়ালের সাথে আটকে রেখেছে। অন্তঃসত্ত্বা মা তাকে রেপ করেছে, তার পেটের বাচ্চা পর্যন্ত গুলি গ্রেনেড দিয়ে খুঁচিয়ে মেরেছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, মেয়েদেরকে ধরে ধরে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তাদের ভোগের বস্তু করেছে। গ্রামের পর গ্রাম মানুষকে লাইন দিয়ে দাঁড় করিয়ে হত্যা করেছে। আমাদের বাড়ি তো আমার দাদা দাদিকে ঘরের বাইরে বসিয়ে রেখে সেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে। আমার বাড়িতে যত কাজের লোকজন, আমাদের আত্মীয় দূর সম্পর্কে, সেখানেও একের পর এক আমার দাদাদের সামনে খুন করেছে। লুটপাট করে লুটের মাল যাদেরকে দিয়ে নিজের লঞ্চে তুলেছে, ওই সেই ছেলেপেলেদের ওই ঘাটে গুলি করে ফেলে রেখে এসেছে। এই ধরনের গণহত্যার সঙ্গে যারা 75-এর পর জিয়াউর রহমান
তাদেরকে পুনর্বহাল করে, পুনর্বাসন করে, রাজনীতির সুযোগ দেয়। যে যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সাজা দেওয়া হয়েছিল, জেলে ছিল বন্দী, অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল বিদেশে, জিয়াউর রহমান তাদের সবাইকে ফেরত নিয়ে আসে। যে শাহ আজিজ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই শুধু করে নাই, পাকিস্তানিদের সাথে জাতিসংঘে যায়, বাংলাদেশে যে গণহত্যা চলছে সেটা যে যায় সেটা বলার জন্য আর এই স্বাধীনতার বিরোধিতা করার জন্য। সেই শাহ আজিজকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিল ৭৫-এর পর। আব্দুল আলিম ওই জয়পুরহাটে একই দিনে ১৫৭ জন মানুষকে একেবারে লাইন দিয়ে দাঁড় করিয়ে হত্যা করেছে, গাছের চাতে ঝুলিয়ে রেখে হত্যা করেছে, দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়েছে। রাজাকার বাহিনী নিয়ে এই ঘটনা ঘটেছে, তাকেও মন্ত্রী বানিয়েছিল। মৌলানা মান্নান, আব্দুল আলিম সহ যত ঘাতকের দল তাদেরকে মন্ত্রী বানায়। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে সব জায়গায় প্রচার করে। এই স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন করেছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা বানিয়েছে। মৌলানা মান্নান ছিল তার উপদেষ্টা। কাজে যে উপদেষ্টা বানিয়েছে সে কি করে স্বাধীনতায় বিশ্বাস করে? হ্যাঁ, নামে মুক্তিযোদ্ধা ছিল, একখানা খেতাবও পেয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কাজ কি করেছে? সমস্ত মুক্তিযুদ্ধ বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। স্বাধীনতার বিরুদ্ধে যারা, তাদের পুনর্বাসন করেছে। যে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে সংবিধান সংশোধন করে, লঙ্ঘন করে, মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে এই জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। যারা যুদ্ধ অপরাধী, তাদের ভোটের অধিকার ছিল না, ওই অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের ৩৮ অনুচ্ছেদের কিছু অংশ সংশোধন করে তাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। সংবিধানের ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছে, দল করার সুযোগ দিয়েছে। তাহলে তারা, সে কি করে মুক্তিযোদ্ধা, আর সে কি করে স্বাধীনতার সপক্ষ? সেটাই আমাদের প্রশ্ন। ১৯টা কু হয়েছে বঙ্গবন্ধু হত্যার পর। এক একটা কু হওয়া মানে সামরিক বাহিনীর অফিসার সৈনিকদের জীবন নিয়ে খেলা। হাজার হাজার অফিসার সৈনিকদেরকে হত্যা করেছে। আওয়ামী লীগের বহু নেতা কর্মী তাদেরকে 15ই আগস্টের পরে ধরে নিয়ে গেছে, অনেকের লাশ ও আত্মীয় স্বজন পায়নি, এখনো পরিবাররা খুঁজে পায়নি, তাদের কোনো হদিসই পায়নি। জিয়াউর রহমানের নির্যাতন, অত্যাচারে তাদের জীবন গেছে। আর আমরা, আমাদের উপর যাদের আঘাত, যাদের আমাদের আত্মীয় পরিবার যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের তো কথাই নেই। কাজে এইভাবে নির্যাতন, অত্যাচার সহ্য করেও যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সেই আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, ৭৫-এর পরে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। প্রায় ৩ বছর ৪ বছর পর্যন্ত তারা কারাগারে। জনগণের ভোটের অধিকার নিয়ে তাদের যে ছিনিমিনি খেলার, হ্যাঁ না ভোট, এরপরে রেফারেন্ডাম, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, প্রতিটি নির্বাচন ছিল প্রহসনের খেলা। সেখানে নির্বাচনে ভোট দেবার কোনো অধিকার কারো ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় বসে যেভাবে চেয়েছে সেইভাবেই নির্বাচনের রেজাল্ট হয়েছে। নির্বাচনকে নিয়ে খেলা তো সেখান থেকেই শুরু। এদেশের মানুষের কি অবস্থা হয়েছিল? না ভোটের
ছিল না, ভাতের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, চলাফেরার অধিকার ছিল। ৭৫ 15 আগস্টের পর থেকে বাংলাদেশে কারফিউ, প্রতি রাতে কারফিউ। এই ঢাকা শহরে রাত 11টার পরে কেউ বেরোতে পারতো না, ওই 11টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ। অর্থাৎ স্বাধীনভাবে কোনো মানুষ চলবে সেই চলারও সুযোগ ছিল না। যেখানে কারফিউ দিয়ে সেখানে গণতন্ত্র আসে কিভাবে, সেখানে গণতন্ত্র থাকে কিভাবে, গণতন্ত্র অর্জিত হয় কিভাবে, সেটাই আমার প্রশ্ন। ওটা তো কারফিউ গণতন্ত্র যদি বলে সেটা আলাদা কথা, কিন্তু ওখানে তো গণতন্ত্রের কোনো লেশ মাত্র ছিল না। বঙ্গবন্ধুকে হারিয়ে দেশের মানুষ তাদের সব অধিকারই হারিয়েছিল। স্বাধীনভাবে চলার অধিকার হারিয়েছিল, কথা বলার অধিকার হারিয়েছিল, তাদের বেঁচে থাকার অধিকারও হারিয়েছিল। অথচ মাত্র ৩.৫ বছর তো তিনি হাতে সময় পেয়ে, এই ৩.৫ বছরে রাষ্ট্র গড়ে তোলা যা যা করণীয়, যত আইন করা, সংবিধান, আইন প্রণয়ন, শপথ প্রণয়ন থেকে শুরু করে একটা স্বাধীন রাষ্ট্রীয় কাঠামো সবকিছু তৈরি করে দিয়েছিলেন। সেই সাথে সাথে আমাদের অন্যান্য যে জিনিসগুলি, যেমন আন্তর্জাতিকভাবে প্রতিটি সংস্থার সদস্যপদ অর্জন থেকে শুরু করে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করা, সবই তিনি করে দিয়ে গিয়েছেন। আজকে যখন রাষ্ট্র পরিচালনার কাজ করি, যেখানে হাত দিয়ে দেখি প্রতিটি কাজের একটা ভিত্তি জাতির পিতা তৈরি করে দিয়ে গেছেন। এত অল্প সময়ে এত কাজ যিনি করে দিতে পারেন, এবং একটা যুদ্ধ ছিল 15ই আগস্ট। 21 বছর পর আমরা সরকারে আসি। এই সরকারে এসে আমরা সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিই। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করার পরেই আমরা মামলা করার সুযোগ পাই। এই মামলায় প্রত্যক্ষদর্শী মহিতুল ইসলাম এই কয়েকদিন আগে, এই আগস্ট মাসে সে মৃত্যুবরণ করেছে। সে যেহেতু আমাদের বাড়িতে পিও ছিল, টেলিফোন অপারেটরের কাজ করত, সেই প্রত্যক্ষদর্শী ছিল এবং সেই সাহস করে এই মামলাটা করে, যার জন্য সেই মামলা পরিচালনা করে আমরা সেই মামলার রায় পাই। খুনিদের সেই রায়, যে বিচারের রায় হয়, আমরা যে কয়টা আমাদের এখানে গ্রেপ্তার ছিল তাদের সেই ফাঁসির রায় আমরা কার্যকর করতে পারি। আগস্ট মাসে সে মহিতুল মৃত্যুবরণ করেছে, তার আত্মারও আমি মাগফিরাত কামনা করি। সেই বিচার আমরা করতে পেরেছি, কিন্তু বিচারের রায় কার্যকর করতে পারিনি। যেদিন এই প্রথম মামলা বিচারের রায় হবে, সেই দিন বিএনপি হরতাল ডেকেছিল যাতে কোর্ট বসতে না পারে, জজ সাহেব যেতে না পারে, মামলার রায় দিতে না পারে। কি দুর্ভাগ্য আমাদের এদেশের, যে সে বিচারের রায় দেবে, সে রায় তারা দিতে দেবে না। তারপরেও তখন যিনি জজ সাহেব ছিলেন, গোলাম রসুল সাহেব, অত্যন্ত সাহসের সাথে শত প্রতিকূল অবস্থায় তিনি কিন্তু সেই রায়টা দিয়ে গিয়েছিলেন। এরপর আর আমরা সরকারে ছিলাম না 7 বছর। 2009 যখন আবার সরকারে আসি, এই মামলা আবার পরিচালনা করে আমরা একেবারে উচ্চ আদালতের রায় নিয়ে সেই রায় আমরা কার্যকর করেছি, খুনিদের ফাঁসি দিতে পেরেছি। আমি মনে করি বাংলাদেশের মানুষ কলঙ্কমুক্ত হয়েছে এই রায়ের মধ্য দিয়ে। যে অপরাধের বোঝাটা ছিল সেটা লাঘব হয়েছে। পাশাপাশি যে যুদ্ধ অপরাধীদের বিচার আমরা শুরু করেছিলাম, জিয়াউর রহমান সেই বিচার তো বন্ধ করেই। এই বিচারের জন্য আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল, ট্রাইব্যুনালের জন্য যে অর্ডিন্যান্স করা হয়েছিল, মার্শাল অর্ডিন্যান্স জারি করে সেই অর্ডিন্যান্সগুলি জিয়াউর রহমান বাতিল করে দেয়। আর সমস্ত যুদ্ধ অপরাধী সাজাপ্রাপ্ত যারা, তাদেরকেও কারাগার থেকে মুক্তি দেয়। মুক্তি দিয়ে তাদেরকে
বরং রাজনীতি করার সুযোগ দেয়। জাতির একটা দাবি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার, সেই যুদ্ধাপরাধীদের বিচারও আমরা শুরু করেছি। অনেক হুমকি ধমকি, অনেক টেলিফোন, অনেক কিছুই আমরা পেয়েছি। কিন্তু একটা কথা সবসময় মনে রেখেছি, যে যে কাজ আমার বাবা শুরু করেছিলেন সে কাজ আমাকে সম্পন্ন করতেই হবে। শত বাধা আসুক, শত হুমকি আসুক, সেগুলির কাছে কখনো নথি স্বীকার আমি করি না, করতে পারি। যত বড় জঘন্য অপরাধ যারা করেছে, গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আর তারা জিয়ার আমলে শুধু প্রতিষ্ঠিতই হয়নি সমাজে, অর্থশালী, সম্পদশালী, ধনশালী হয়েছে, ক্ষমতাশালী হয়েছে। আর জিয়া এবং জিয়ার স্ত্রী তাদেরকেই সব থেকে বেশি মদত দিয়েছে। অপরাধ যে করে আর অপরাধ যে সয়, উভয় সমান অপরাধী। আমি জানি না এ কথাটা আমাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা কখনো বলবেন কিনা, যে যারা এই অপরাধ সংগঠিত করেছে তারা তো অপরাধী, কিন্তু সেই অপরাধীদেরকে যারা মদত দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, এবং এখনো সেই অপরাধীদের পক্ষে যারা সোচ্চার, এমনকি এই সমস্ত অপরাধীর পক্ষে একজন আইনজীবী বা দাঁড়ায় কোন বিবেক নিয়ে, সেটা আমার অবাক লাগে। শুধু অর্থটাই কি সব? এদের পক্ষে আবার কথা বলে, আবার বলে সরকার পরিবর্তন হলে নাকি তারা ব্যবস্থা নেবে। কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চেনে নাই। যারা এইসব কথা বলেছেন তাদের ব্যবস্থা জনগণই নেবে, এবং জনগণকেই নিতে হবে। ছিল সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনাটাকে মুছে ফেলার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলার জন্য। 96 সালে আমরা সরকারে আসার পর বাংলাদেশের মানুষ সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছে, যে কিভাবে এদেশে সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের জন্য কি প্রস্তুতি ছিল, কিভাবে সংগঠিত হয়েছে, কিভাবে আমরা বিজয় অর্জন করেছি। এবং আমরা যে একটা বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে আমরা বিশ্বের দরবারে চলবো। 75-এর পরে তো এই বাংলাদেশের মানুষকে সেইভাবে মাথা উঁচু করে চলতে দেয়নি, ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। ভিক্ষা চেয়েছে, বিদেশ থেকে চলতে হবে, সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছিল, যেখানে জাতিপিতা শুধু স্বাধীনতাই দেননি, বাংলাদেশের মানুষকে মর্যাদা দিয়েছিলেন বিশ্বব্যাপী। 15ই আগস্টের ঘটনার পর সেই মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছিল। আর তখনকার ক্ষমতাসীনরা তা ওটাকেই তাদের নীতি হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাস করি। তিনি বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। এটাই হচ্ছে বাস্তব। ভিক্ষে করলে চললে কেউ মর্যাদা দেয় না, বা ওই ভিক্ষার এক টুকরা রুটি ছুঁড়ে ফেলে দেয়, আর ওটা নেওয়ার জন্য সব হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমরা সেই জাতি থাকতে চাই না। কিন্তু ইচ্ছা করলে যে পারা যায় সেটা আমরা প্রমাণ করেছি। আজকে আমরা বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি। আজকে কোনো খাদ্যের অভাব নাই। আজকে মানুষকে খাদ্য, আমরা বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, এবং মানুষের খাদ্য চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হচ্ছি। এবং আমরা প্রতিনিয়ত খবর নিতে চেষ্টা করি যে কোনো এলাকায় কোনো মানুষ কোনো কষ্টে আছে কিনা। আজকে বাংলাদেশের মানুষ ছিন্ন বস্ত্র পরে না। আজকে বাংলাদেশের মানুষ কুঁড়ে ঘরে থাকে না। যারা কুঁড়ে ঘরে থাকতো অন্তত তাদের একখানা টিনের ঘর দিতে পারি, আমরা সেটুকু ব্যবস্থাও করেছি।
এমনকি এই যে এখন যে বন্যা হচ্ছে, নদী ভাঙন হচ্ছে, ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে কোন কোন এলাকায় নদী ভাঙন হয়েছে সমস্ত তালিকা নাও, কতগুলি মানুষ গৃহহারা হয়েছে তাদের তালিকা করা, এবং তাদের জন্য খাস জমি নিয়ে তাদের ঘর বাড়ি প্রয়োজনে বিনা পয়সা আমরা ঘর বাড়ি তাদের জন্য তৈরি করে দেব। কারণ বঙ্গবন্ধু তো তাদের জন্যই তো রাজনীতি করেছেন, এই সাধারণ মানুষের জন্য তো। সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি, এটা বঙ্গবন্ধুর একটা চিন্তা ছিল। ইউনিয়নে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবেন, মানুষকে চিকিৎসা সেবা দেবেন, ঘরের দোরগোড়ায় চিকিৎসা সেবা নেবেন। আমরা কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। 30 প্রকার ঔষধ আমরা বিনা পয়সায় দেই, আমরা বিনা পয়সায় দিচ্ছি। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে এই ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষ, প্রতিবন্ধীদের ভাতা, বয়োবৃদ্ধ মানুষরা কাজ করতে পারে না, অক্ষম, তাদেরকে ভাতা এবং খাদ্য সাহায্য দিয়ে যাচ্ছি। আমরা এক একটা কাজ করে যখন সাফল্য অর্জন করি, আমার তখন কেবলই মনে হয় যে নিশ্চয়ই আমার আব্বার আত্মা দেখবেন এবং তার আত্মা শান্তি পাবে। আমি জানি না আসলে দেখতে পারেন কি জানি না, কিন্তু আমার সবসময় কথাটাই মনে হয়। আমি এটাই চিন্তা করি, আমি এক একটা যে কাজে হাতে দিয়ে আগে চিন্তা করি যে কাজটা সাফল্য, নিশ্চয়ই তিনি বেহেশত থেকে দেখবেন এবং তার আত্মা শান্তি পাবে। শুধু যে কাজের জন্য কাজ সেটা না, এই দেশের মানুষের পুরো চাহিদাটা পূরণ করে একটা সুন্দর জীবন তাদের আমরা দিতে চাই। আজকে আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, কারণ বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, সংবিধান যে দিয়েছিলেন আমাদের প্রথম, সেখানে মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। এত দূর চিন্তা কে করে? মেয়েদের জন্য সংসদে সংরক্ষিত আসন করে দিয়েছিলেন, মেয়েদের চাকরির কোটা দিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তিনি এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। ওই অল্প সময়ের মধ্যে কত চিন্তা করে তিনি সমস্ত কাজ করে। কিন্তু সেটা করতে দেয়নি। কারা দেয়নি সেটা এখন স্পষ্ট। যারা স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা বাংলাদেশের মানুষের বিজয় চায়নি, যারা বিজয়ের বিরুদ্ধে ছিল, যারা বাঙালি জাতিকে সারা জীবন পদদলিত করে রাখতে চেয়েছিল, তারাই ওই স্বাধীনতা বিরোধী হানাদার পাকিস্তানি বাহিনী যারা দোসর ছিল, গোলাম ছিল, দোসর নাকি তাদের গোলাম ছিল, হুকুমের গোলাম ছিল, তারাই তো এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং বাংলাদেশকে, বাঙালি জাতিকে চিরতরে ধ্বংস করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের কাছে। অনেক প্রতিকূলতা আমাকে মুখোমুখি হতে হয়েছে, প্রতিকূলতা পাড়ি দিয়ে চলতে হয়েছে, কিন্তু দেশের মানুষ তাদের সহযোগিতা পেয়েছে। এমনকি আমাদের প্রতি সংগঠনের প্রতিটি নেতা কর্মী, তাদের যে দৃঢ়তা, তাদের যে বিশ্বাস, এই বিশ্বাস, এই দৃঢ়তাই আমাকে সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে। এই সর্বশেষ যেটা ঘটনা ঘটল 2007 সালে, আমি ফিরে এলাম, আসতে দেবে না, জোর করে ফিরে এলাম। এরপর গৃহবন্দী, তারপরে আমাকে গ্রেপ্তার করা হলো। আমার মহানগরের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করলো মাত্র 15 দিন। এই এত সিগনেচার সংগ্রহ করা এবং সেটা সেই সময় সেই এমার্জেন্সি সরকার, তত্ত্বাবধায়ক সরকার কাছে পৌঁছে দেওয়া, এটা তাদের কাছে বড় একটা সিগন্যাল ছিল। আমি সেই জন্য সকলের কাছে, মহানগর আওয়ামী লীগের কাছে আমি
কৃতজ্ঞতা জানাই সকল নেতাকর্মী যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হ্যাঁ, এর সঙ্গে আমাদের সহযোগী সংগঠন তারাও ছিল, কিন্তু সকলে মিলিত শক্তি। কিন্তু এই কাজটা করার মধ্য দিয়ে আপনারা কিন্তু দেশেই শুধু না আন্তর্জাতিকভাবেও একটা সুনির্দিষ্ট দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন। আমাদের বর্ধিত সভা হলো সমগ্র বাংলাদেশ থেকে নেতৃবৃন্দ তাদের বক্তব্য, সেটাও কিন্তু একটা মেসেজ পৌঁছে দিয়েছিল। পালন করব। আর 2020 সালে, এই 20 সালটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা পালন করব। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এই জন্ম শতবার্ষিকী আমরা কিভাবে উদযাপন করব। আজকে জাতির পিতা নেই, কিন্তু তার আদর্শ আছে। যে আদর্শ তিনি দিয়ে গেছেন, আমাদেরকে সেই আদর্শ নিয়ে চলতে হবে। তিনি যে ত্যাগ স্বীকার করে গেছেন, তিনি যে সহজ সরল জীবন যাপন করে গেছেন, সেটাই আমাদের আদর্শ। এবং এদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা, সেটাই আমাদের করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। তাহলেই জাতির পিতার প্রতি আমরা সত্যিকার শ্রদ্ধা দেখাতে পারবো। আজকে হত্যার বিচার আমরা করেছি, আজকে তার আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করব। আজকের দিনে আমরা সেই প্রতিজ্ঞাই নিচ্ছি। একদিন জন্মালে মরতেই হবে, সেটা আমরা জানি, কিন্তু যতক্ষণ জীবন আছে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। মৃত্যু ভয় আমি কখনো ভীত না, বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। আমার শুধু একটাই লক্ষ্য, যে এই দেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। যে বাঙালি জাতি বিজয় অর্জন করেছে, বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলবে। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা নিয়ে তারা সুশিক্ষিত হবে, উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে এগিয়ে যাবে। যেন আমাদের লাখো শহীদের রক্ত যেন বিনিময়, তার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে ওই শহীদের রক্ত যারা নিয়েছে, আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা ওই রাজাকারদের হাতে তুলে দিয়েছে। খালেদা জিয়া তাদের মন্ত্রীও বানিয়েছে। খালেদা জিয়া যাদেরকে মন্ত্রী বানিয়েছিল, তারা যুদ্ধাপরাধী হিসেবে তাদের ফাঁসি হয়েছে। কাজী যারা যুদ্ধাপরাধী হিসেবে যাদের ফাঁসি হয়েছে, তাদেরকে যে মন্ত্রী বানিয়েছিল, তার কি শাস্তি হবে সেটাও দেশবাসীকে ভাবতে হবে। তার শাস্তি কি হবে? আজকে দেশে মানুষের মাঝে এই করে তুলতে হবে। আর এই জঙ্গিবাদ সন্ত্রাস, বাংলাদেশকে এই জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত আমাদের করতেই হবে। যখনই আমাদের গোয়েন্দা সংস্থা খুঁজে বের করে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে যখন ব্যবস্থা নেয়, সেই জঙ্গিরা যখন নিহত হয়, তখন তাদের জন্য মায়া কান্না খালেদা জিয়ার কোত্থেকে আসে সেটাও আমার প্রশ্ন। তাদের কেন মারা হলো, তাদের কেন বাঁচিয়ে রাখা হলো না? তাদের বাঁচিয়ে রাখার পরে কি করবে? সে তাদেরকে পূজা করবে? মনে হয় খালেদা জিয়া তাদেরকে পূজা করবে। সেই জন্য বলে এটা পেলে পরে শিকড়ের সন্ধান। শিকড়ের তো সন্ধান করা লাগে না, যিনি ওদের পক্ষে ছাপাই গাইছেন শিকড়টা যে ওখান থেকে আসে কিনা এখন সেটা তদন্ত করে বের করতে হবে। সেটা তো যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদত দিতে পারে, পুরস্কৃত করতে পারে, যারা যুদ্ধাপরাধীদের পতাকা দিয়ে মন্ত্রী বানাতে পারে, যারা খুনিদেরকে পার্লামেন্টে ভোট চুরি করে বসিয়ে বিরোধী দলের নেতা বানাতে পারে, তারা যে
খুনের সঙ্গে, সব ধরনের খুনের সঙ্গে যে জড়িত, তারা যে সন্ত্রাসের সাথে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত, এটা তো আর মানুষকে দেখার প্রয়োজন নাই। এটা তো সাধারণ মানুষ চোখেই দেখছে যে কারা জড়িত। শিকড়ের সন্ধানের জন্য আর যেতে হবে না, শিকড় তো নিজেই কথা বলে উঠছে, সেখান থেকেই পাওয়া যাবে, সেখান থেকেই পাওয়া যাবে। কাজে এদেরও রেহাই নেই, এদেরও বিচার ইনশাআল্লাহ জনগণ একদিন করবে, এদেরও বিচার করবে জনগণ। কাজে আজকে আমরা এই প্রতিজ্ঞাই নেব যে জাতির পিতার আদর্শ নিয়ে সংগঠনকে শক্তিশালী করব এবং বাংলাদেশকে আমরা একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। এটাই আমাদের প্রতিজ্ঞা, যে কথা বঙ্গবন্ধু সবসময় বলতেন। এমনকি 71 সালে স্বাধীনতার ঘোষণা দেবার পর পাকিস্তানি হানাদার বাহিনী যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই পাকিস্তানি কারাগারে বন্দী করে রাখে, সেখানে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করে। এই মামলা চলাকালীন সময় তাকে যখন কোর্টে নিয়ে আসে, এটা আমার কথা না, এটা আইয়ুব খান তার ডায়েরিতে লিখে গেছে। আইয়ুব খানের ডায়েরিতে আইয়ুব খান নিজে লিখেছে যে যখন তাকে কোর্টে নিয়ে আসা হতো, তিনি তখন কোর্টে ঢুকেই বলতেন, জয় বাংলাদেশ। এই দেশ তারা চেষ্টা করেছে, সেখানে তাকে ফাঁসি দিতে পারেনি। এরপর 75-এ তাকে নির্মমভাবে হত্যা করলো। যে সেই ইয়াহিয়া খানের দেওয়া আদেশ বাস্তবায়ন করলো তার 75 সালে। এরা বাংলাদেশের স্বাধীনতাই তো বিশ্বাস করে না। কিন্তু আমরা বাংলাদেশের জনগণের বিশ্বাস, আস্থা ছিল বলে ক্ষমতা এসে আমরা আজকে সেই খুনিদের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করছি, বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। আমি আবারও জাতির পিতা এবং 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, 21শে আগস্ট আবির রহমান সহ যারা শাহাদাত বরণ করেছেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।